নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি বড় হওয়ায় কয়েকটি পর্বে বিভক্ত করে আমি আমার চ্যানেলে আপলোড করছি। আপাতত 16টি পর্ব শেষ হয়েছে, আজ পড়ব 17তম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। শুরু করছি সপ্তদশ পর্ব। বিকেলবেলার দিকেই হৈ হৈ করে প্রকাশ মামা আর গৌরী পিসি এসে হাজির হলো। তারা কেষ্টনগরে বৌমাকে পৌঁছিয়ে দিয়ে এক রাত সেখানে কাটিয়ে ভোরের ট্রেনে আবার এসেছে। এসব কাজে প্রকাশ মামার জুড়ি নেই, শুধু তাকে মাতব্বরি করতে দিতে হবে, অর্থাৎ মোড়লি করতে পেলে আর কিছু চায় না প্রকাশ মামা। গৌরী এসেই সোজা ভেতর বাড়িতে ঢুকেছে, কিন্তু সদানন্দ যখন বাড়ি ঢুকলো তখন সন্ধে পেরিয়ে গিয়েছে। সকালে খেয়ে দিয়ে সেই যে বেরিয়েছিল তখন থেকে সন্ধে পর্যন্ত বাড়িতে কি ঘটেছে তা তার জানা ছিল না। চণ্ডীমণ্ডপের কাছে আসতেই চৌধুরী মশাই ভেতর থেকে দেখতে পেয়েছেন, ডাকলেন, শোনো। সদানন্দ ভেতর ঢুকতেই দেখলেন চৌধুরী মশাইয়ের সামনে কে একজন বসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তেল চকচকে মুখের চামড়া, গায়ে একটা নামাবলি, আর দুটো ভুরুর মধ্যে কপালে একটা মস্ত বড় সিঁদুরের টিপ। চৌধুরী মশাই ছেলের দিকে চেয়ে বললেন, একে প্রণাম করো। সদানন্দ কি করবে বুঝতে পারলে না। কে এ, কেন এখানে এসেছে? চেহারা দেখে মনে হচ্ছে সাধু সন্ন্যাসী মানুষের মতো। করো, প্রণাম করো। কি দেখছো কি যে? সদানন্দ বললে, কেন প্রণাম করব কেন? চৌধুরী মশাই বললেন, ইনি তোমার ভালো করবেন, এঁকে প্রণাম করলে তোমার ভালো হবে। সদানন্দ বললে, আমার কি ভালো করবেন? চৌধুরী মশাই বললেন, তুমি তো বড় তর্ক করো দেখছি, আমি যা বলছি তাই করো না। প্রণাম করলে তোমার ক্ষতিটা কি? আমার ভালোর দরকার নেই, আমি প্রণাম করব না। যাকে তাকে আমি প্রণাম করব কেন? চৌধুরী মশাই আর থাকতে পারলেন না, হঠাৎ রাগের ঝোঁকে একেবারে উঠে দাঁড়ালেন। বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? আমি বলছি ওকে প্রণাম করো। সদানন্দ তবু নির্বিকার, বললে, আমি তো বলেছি আমি প্রণাম করব না, আবার কতবার বলবো? প্রণাম করবে না? না। এরপর চৌধুরী মশাই ঝোঁকের মাথায় কি করে ফেলতেন বলা যায় না, কিন্তু সেই সন্ন্যাসী উঠে দাঁড়িয়ে তাকে হাত বাড়িয়ে বাধা দিলেন, বললেন, থাম, তুই থাম। সামান্য কথা, সঙ্গে সঙ্গে চৌধুরী মশাই জল হয়ে গেলেন, যেন মন্ত্রের মতো কাজ হলো। চৌধুরী মশাই সন্ন্যাসীর দিকে চেয়ে বললেন, দেখলেন তো বাবা, আমার ছেলে কীরকম বাপের অবাধ্য, কেমন মুখের উপর আমার কথার জবাব দিচ্ছে। আমি কোথায় ছেলের ভালোর জন্য ভাবছি, আর ছেলে কীরকম ব্যবহার করছে আমার সঙ্গে, দেখলেন তো? সন্ন্যাসী বললেন, তুই শান্ত হ, মাথা গরম করিস নি, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে বাবা, সব ঠিক হবে? হ্যাঁ রে, সব ঠিক হয়ে যাবে। চৌধুরী মশাই তখন আবার নিজের জায়গায় বসে পড়েছেন বটে, কিন্তু উত্তেজনায় তখনও হাঁপাচ্ছেন। বললেন, জানেন বাবা, এই ছেলের জন্যই আমি কি করেছি জানেন? হাজার হাজার টাকা খরচ করেছি ওর পেছনে, যাতে ও মানুষ হয়, যাতে ও 10 জনের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্যেই তো খরচ করেছি। নইলে আমার আর কি স্বার্থ, আমি আর কদিন? আমি যা কিছু রেখে যাব, একদিন ওই তো তার মালিক হবে। কিন্তু এ এমনই নেমোখারাম যে আমার মুখের ওপর কথা বলে, এত বড় ওর আস্পর্ধা। সন্ন্যাসী ভদ্রলোক কিন্তু এত কথার পরও বিচলিত হলেন না, হাসতে হাসতেই বলতে লাগলেন, সব ঠিক হয়ে যাবে রে, তুই কিচ্ছু ভাবিস নি। আমি যখন এসে পড়েছি তখন তোর আর কিছুই ভাবনা নেই। চৌধুরী মশাই যেন বিগলিত হয়ে গেলেন, বললেন, সেই জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি বাবা, এখন আপনি আমার ভরসা। তোর ভাগ্য খুব ভালো যে ঠিক সময়েই আমার দেখা পেয়েছিস। তারপর সদানন্দর দিকে চেয়ে বললেন, তোর নাম কি রে বেটা? সদানন্দ ক্ষেপে উঠল, বললে, আমাকে বেটা বলছো কেন? বাবাজি সদানন্দর কথা শুনে কোথায় রেগে উঠবেন তা নয়, হো হো করে একেবারে ঘর ফাটিয়ে হেসে উঠলেন। বললেন, এখনো রক্ত গরম আছে তো, তাই গরম গরম কথা বেরোচ্ছে মুখ দিয়ে, এখনো স্বরৈশ্বর্যের জাঁক যায়নি।
তারপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সদানন্দের কপালের দিকে কিছুক্ষণ চেয়ে দেখলেন। বললেন, আরে তোর কপালে যে ভৃগুর পদচিহ্ন রয়েছে রে, কি আশ্চর্য, আগে তো দেখিনি। চৌধুরী মশাই বললেন, ভৃগু পদচিহ্ন? তার মানে কি বাবাজি? বাবাজি বললেন, তোর ছেলে আসলে কে জানিস? কে? স্বয়ং ভৃগু ঋষি এই জন্মে তোর ছেলে হয়ে তোর ঘরে জন্মেছে। ভৃগু ঋষির খুব সংসার করবার ইচ্ছে হয়েছিল একবার, গেল জন্মে সংসার করার শখ মেটেনি তো, তাই এ জন্মে তোর ছেলে হয়ে এই নবাবগঞ্জে এসেছে। তোর বংশের খুব সুসার হবে রে, তোর বংশে দেশ আলো করার বংশধর জন্মাবে, তোর বংশের যশ খ্যাতি সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। সদানন্দ এতক্ষণ সব শুনছিল, এবার বললে, ওসব বুজরুকি ছাড়ো, তুই বলে বাবার কাছ থেকে টাকা হাতাবার জন্য চেষ্টা করছো? খোকা! চৌধুরী মশাই আবার গর্জন করে উঠলেন ছেলের দিকে চেয়ে। বাবাজি চৌধুরী মশাইকে আবার ধমক দিলেন। বললেন, আবার তুই ছেলের উপর রাগ করছিস? ঠিক আগেকার জন্মের মতো রাগী মেজাজ নিয়েও জন্মেছে যে। ঋষি মানুষের রাগ ও আর কতক্ষণ, ও রাগতেও যতক্ষণ, আবার ও রাগ জল হতেও ততক্ষণ। ভৃগু ঋষি যে এইরকমই রাগী মানুষ ছিলেন রে, তা জানিস না? চৌধুরী মশাই জীবনে কখনো ভৃগু ঋষির নামই শোনেননি। শুধু ভৃগু ঋষি কেন, কোনো ঋষিরই নাম শোনেননি তিনি। মুনি ঋষিদের ধার কাছ দিয়েও কখনো যাবার দরকার হয়নি তাঁর। বরাবর জমি জমা, টাকা কড়ি, সুদ, আড়তদার, উকিল মুহুরি, জজ নিয়েই কেবল মাথা ঘামিয়েছেন। উকিল কিংবা জজের জীবনী জানতে চাইলে তবু তিনি কিছু বলতে পারতেন। কোন জজ রাগী, কোন জজ অমায়িক, কোন জজ সৎ, কোন জজ অসৎ, তা তাঁর মুখস্থ। হঠাৎ বাবাজির মুখে মুনি ঋষির কথা শুনে নির্বাক হয়ে রইলেন। সত্যি সত্যিই যদি ভৃগু ঋষি তাঁর ছেলে হয়ে এসে থাকে, তাহলে তাঁর যে আরও সম্পত্তি হবে সেই সহজ কথাটা সহজেই বুঝতে পারলেন। তার ছেলের বেয়াদপির জবাবে কিছু বলতে গিয়েও তিনি থেমে গেলেন। বাবাজি হঠাৎ তখন এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। সদানন্দর দুটো পা ছুঁয়ে মাথার ঠেকাতেই সদানন্দ 3 হাত পেছিয়ে এলো। বললে, রাখো রাখো, বুজরুকি রাখো তোমার। বাবাজি কিন্তু রাগলেন না, বললেন, তুমি রাগ করছো কেন বাবা? আমি তো তোমাকে প্রণাম করছি না, আমি ঋষি শ্রেষ্ঠ ভৃগুকে প্রণাম করছি। সদানন্দ অনেকক্ষণ বুজরুকি সহ্য করেছে, কিন্তু এবার আর পারল না। বললে, ওসব বুজরুকি আমি অনেক দেখেছি, আর দেখতে চাই না, আমি যাই। চৌধুরী মশাই বললেন, চলে যাচ্ছ কেন? সদানন্দ বললে, চলে যাব না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ন্যাকামি দেখব? আমি আর দাঁড়াবো না এখানে, যা করতে পারেন আপনি করুন গে। বলে ঘর থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই প্রকাশ মামা ঘরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে সব দেখে শুনে অবাক। সদানন্দের দিকে চেয়ে বললে, কি রে, কি করছিস এখানে? চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন। ওদিকের খবর সব ভালো তো প্রকাশ? বেআই মশাইকে কেমন দেখলে? প্রকাশ মামা বললে, খুবই মুষড়ে পড়েছেন বেআই মশাই। আমি সান্ত্বনা দিলুম তাকে, বললুম মৃত্যু কি কারো হাত ধরা? জীবন মৃত্যু সবই ভগবানের দেওয়া, সবই মাথা পেতে নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। আর বৌমা? বৌমা খুব কান্নাকাটি করছিলেন, তাকেও বুঝিয়ে সুঝিয়ে এলুম। বৌমাকে আবার কবে পাঠাবে এখানে? প্রকাশ মামা বললে, বলেছি তো তাড়াতাড়ি পাঠাতে, বলেছি যত শিগগির পারেন পাঠিয়ে দেবেন, আমরা বৌমার জন্য পথ চেয়ে বসে থাকব। তারপর সদানন্দর হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। বাইরে নিয়ে এসেই বললে, কিরে, তুই নাকি ফুলশয্যার রাত্রিরে বৌমার সঙ্গে শুসনি? তুই নাকি বৌমাকে একলা ঘরে ফেলে পালিয়ে গিয়েছিলি? সদানন্দ কোনো কথা বললে না। কিরে, কথার জবাব দিচ্ছিস না যে? অমন সুন্দরী বউ এনে দিলুম, আর তুই কিনা তার কাছেই শুলি নে। ব্যাপার কি বলতো? দিদির কথা শুনে আমি তো অবাক। দিদি তো আমাকেই বকছে, আমারই দোষ দিচ্ছে দিদি। বলছে তুই কীরকম বউ এনে দিলি যে আমার ছেলেকে ঘরে আটকাতে পারল না। কি ব্যাপার বল দেখিনি? তুই তো আমাকে কিছুই বলিসনি। আমি ভেবেছি তুই আয়েশ করে নতুন বউ নিয়ে রাত কাটিয়েছিস, আর এদিকে এই কাণ্ড। কি হলোটা কি? তোর বউ তোকে কিছু বলেছে, না তোর বউ পছন্দ হয়নি? ব্যাপারটা কি? আমি অত খুঁজে খুঁজে ডানা কাটা পরিয়ে এনে দিলুম তোকে, আর তুই কিনা তাকে অপগ্রাহ্যি করছিস এমনি করে। সদানন্দ তবু সে কথার কোনো জবাব দিলে না। ভেতর বাড়ি থেকে কে একজন লোক আসছিল, তাকে দেখেই প্রকাশ মামা কথা বলতে বলতে থেমে গেল। বললে, আয় এদিকে আয়, তোর সঙ্গে সিরিয়াস কথা আছে আমার। একটা নিরিবিলি জায়গায় গিয়ে জিনিসটার ফয়সালা করতে হবে। বলে সদানন্দকে পুকুর পাড়ের দিকে টেনে নিয়ে গেল। চণ্ডীমণ্ডপের ভেতরে বাবাজি তখন ভৃগু ঋষির মাহাত্ম্য বর্ণনা করছেন।
ত্রিকালজ্ঞ ঋষি, অতীত বর্তমান ভবিষ্যৎ যাঁর ছিল নখদর্পণে। একদিন তিনি দিব্যচক্ষে দেখতে পেলেন কলিযুগে তিনি নবাবগঞ্জের হরনারায়ণ চৌধুরীর ঔরসে আবার সংসার ধর্ম পালন করবার জন্য জন্মগ্রহণ করবেন। চৌধুরী মশাই এক সময়ে বললেন, আচ্ছা বাবাজি, আমার ছেলের আসল রোগের কথাটা বলি। রোগ? কী রোগ? চৌধুরী মশাই বললেন, আপনি জানেন তো আমার এত জমিদারি, এত সম্পত্তি, কিন্তু মাত্র ওই একটি ছেলে। এই ছেলের আমি সবে বিয়ে দিয়েছি, কিন্তু ছেলে ফুলশয্যা রাত্রিরে বউয়ের সঙ্গে শোয়নি, কখন সকলের চোখের আড়ালে ঘর থেকে পালিয়ে গিয়েছে। বাবাজি চোখ বুজিয়ে কথাগুলো শুনছিলেন আর মৃদু মৃদু হাসছিলেন। তেমনি হাসতে হাসতেই বললেন, তারপর? তারপর আর কি? সকালের দিকে ওর মা ওকে জিজ্ঞেস করলে কেন ও ঘর থেকে পালিয়ে গিয়েছিল, জবাবে ও বললে বউয়ের সঙ্গেও শোবে না। বাবাজি বললেন, কেন শোবে না কেন? ওই কথা বলে কে? আপনি বলুন। আমার যদি বংশরক্ষে না হয় তাহলে আমার এত সম্পত্তি খাবে কে? কেন তাহলে আমি আমার ছেলের বিয়ে দিলুম? অথচ রূপে গুণে একেবারে জগদ্ধাত্রীর মতো রূপ দেখে আমার পুত্রবধূ করেছি। কথা বলতে বলতে চৌধুরী মশাইয়ের যেন হঠাৎ খেয়াল হলো। জিজ্ঞেস করলেন, আজকে রাত্রে আপনার আহারের কি বন্দোবস্ত করব বাবা? বাবাজি বললেন, আমি আহার করি না রে, আমি সেবা করি। সন্ন্যাস গ্রহণ করবার পর থেকে আহার করা আমি ছেড়ে দিয়েছি। চৌধুরী মশাই শস্যব্যস্ত হয়ে বললেন, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার সেবার ব্যবস্থাটা আগে করে ফেলি। ভেতর বাড়িতে গিয়ে চৌধুরী মশাই একেবারে সোজা গৃহিণীর সঙ্গে দেখা করলেন। বাবাজি যে আহার করেন না, শুধু সেবা করেন, সেটা বুঝিয়ে বললেন। প্রীতি বললে, আর কি বললেন উনি? বললেন তো অনেক কথা ভালো, এত ভালো ভালো কথা বললেন যে সব বিশ্বাস করতেও ভয় হয়। কি রকম? খোকা নাকি আগের জন্মে ভৃগু ঋষি ছিলেন, এ জন্মে তোমার ছেলে হয়ে এসেছে, ওকে বকাবকি করতে বারণ করলেন। প্রীতি কথাগুলো শুনে খানিকক্ষণ চৌধুরী মশাইয়ের মুখের দিকে হতবাক হয়ে চেয়ে রইল। তারপর বললে, সত্যি? সত্যি মিথ্যে বুঝি না, উনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে ভালোই। ওর কথা শুনে মনটা একটু ভালো হলো, কিন্তু তোমার ছেলে যে রকম বেয়ারা, বললাম যে বাবাজিকে একবার প্রণাম করো, তা কিছুতেই করলে না। বললে কি জানো? বললে বুজরুক। বুজরুক বললে? হ্যাঁ, মুখের ওপর ওকে বুজরুক বলে উঠল। তা আমি আর কি করব? ছেলের হয়ে আমি ক্ষমা চেয়ে নিলুম। এখন ভালো করে ওর সেবার ব্যবস্থা করে দাও। ছানা, দুধ, ফল, মিষ্টি যা আছে তাই দিয়ে ওর সেবা করো। তা সেই রকম ব্যবস্থাই হলো। বাবাজি সেদিন থেকেই বাড়িতে রয়ে গেলেন। বাবাজি মহাশক্তিধর পুরুষ, নিজের কথা বেশি বলতে চান না, যত না কথা বলেন তার চেয়ে বেশি অনুভব করেন। চৌধুরী মশাই বাবাজির ব্যবহারে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। চৌধুরী মশাইয়ের গৃহিণীও এলো, এসে প্রণাম করলে। বাবাজি আশীর্বাদ করলেন, বললেন, তোর ভালো হবে মা, আমি সব জানি, তোর কিছু ভয় নেই, এবার তো আমি এসে পড়েছি। আমার ওই ছেলেকে নিয়েই যত ভাবনা বাবা, ও সংসারী হবে তো? আমি তো আছি রে, আমাকে তুই বকলমা দিয়ে দে, তোর ভাবনাটা আমি ভাববো। এরকম করে আগে কখনো ভরসা দেয়নি কেউ। প্রীতি গলে গেল। তার মনে হলো এত কিছু ঝঞ্ঝাট ঝামেলা সব বুঝি তার দূর হয়ে গেল। বললে, আমার ওই ছেলেই সবচেয়ে বড় ঝামেলা বাবা। লোকের মেয়ে নিয়ে ঝঞ্ঝাট হয়, আমার ঝঞ্ঝাট হয়েছে ছেলে নিয়ে। একবার কথা বলতে আরম্ভ করলে মেয়েদের পেটে আর কোনো কথা বাকি থাকে না। সমস্ত কথা বলে যেন প্রীতি তৃপ্তি পেলে। হঠাৎ প্রকাশ ঘরে ঢুকলো। বাবাজি তার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, এ কে? প্রীতি বললে, সম্পর্কে আমার ভাই হয় বাবা। বাবাজি এবার আরও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চাইলেন তার দিকে। চৌধুরী মশাই বললেন, প্রকাশ, তুমি একে প্রণাম করো। প্রকাশ শুধু প্রণামই করলে না, একেবারে বাবাজির পায়ের ধুলো নিয়ে জিভে ঠেকালে। তারপর হাত জোর করে সামনে বসল। ততক্ষণে বাবাজির সেবা হয়ে গিয়েছে। সমস্ত বাড়িতে তখন আর কোনো কাজ নেই, কোনো সমস্যাও নেই। সমস্ত শক্তি, সমস্ত সামর্থ্য যেন বাবাজির সেবায় ন্যস্ত করেই এ বংশের কর্তা গিন্নি পরিত্রাণ পেতে চাইছে। বিপদের মুখে দাঁড়িয়ে সবাই যেন এই বাবাজিকে আশ্রয় করেই বেঁচে থাকতে চাইছে। বলছে,
আমাদের সব দুঃখ দূর করো বাবা, আমাদের শান্তি দাও, সুখ দাও, ঐশ্বর্য দাও, সমৃদ্ধি দাও। আমাদের একমাত্র সন্তানকে সুমতি দাও, সে যেন সংসারী হয়, সহজ হয়, স্বাভাবিক হয়, সাধারণ হয়। আর কিছু আমরা চাই না। কিন্তু সুখ, শান্তি, সৌভাগ্য দেবার বিধাতা বোধহয় মনে মনে হাসলেন কিংবা হয়তো কটাক্ষ করলেন। সদানন্দ সবই শুনল, সব কথাই কানে গেল তার। সে বুঝতে পারল তার জন্যই এত আয়োজন, এত সেবা, এত পরিশ্রম। তা পরিশ্রমও কি কম? সেদিন থেকে এই বাড়ির অন্য চেহারা। প্রকাশ মামা আবার একটা কাজ পেয়ে গেল। কর্তাবাবু ওপরের ঘরে একলা পড়ে থাকেন। কৈলাস গোমস্তা খাতা নিয়ে হিসেব লেখে, আদায়পত্রের খবরাখবর দেয়। তার উপর দিনু আছে। কাজ করতে করতে হঠাৎ কর্তাবাবু জিজ্ঞেস করলেন, নিচে শাঁখ বাজাচ্ছে কে? কৈলাস? কৈলাস সব জেনেও বলে, আগে ও শাঁখ তো আমাদের বাড়িতে বাজছে না, পালেদের বাড়িতে বাজছে। এমন অসময়ে শাঁখ বাজাচ্ছে কেন? কৈলাস গোমস্তা বলে, কোনো পুজো টুজো হচ্ছে বোধহয়। বেহারি পাল তো খুব ভক্ত মানুষ। তা হবে। এরপরে আর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু পরের দিনও তেমনি। কর্তাবাবু বললেন, বেহারি পালের পয়সা হয়েছে বুঝলে কৈলাস। বেনে মশলার দোকান করে দুটো পয়সা হয়েছে বলে দেবদ্বিজে ভক্তি বেড়ে গেছে। ওসব ভরং আমরা বুঝি। আগে ভক্তি টক্তি ওসব বাজে কথা, আসল হচ্ছে টাকা। বিহারি পাল টাকা ছাড়া আর কিছুকেই পুজো করে না বুঝলে কৈলাস। টাকাই ওর কাছে ঠাকুর, দেবতা, যা কিছু সব। কদিন ধরে খুবই কাঁসর ঘণ্টার আওয়াজ আসতে লাগলো কর্তাবাবুর কানে। আসুক, কর্তাবাবুর তাতে আর কোনো ক্ষোভ নেই। হোক, সকলেরই টাকা হোক, আমার আর কোনো ভয় নেই। আমার মতো এত সম্পত্তি, এত ঐশ্বর্য এতখানি কারো না হলেই হলো, তাহলেই আমি নিশ্চিন্ত। আচ্ছা কৈলাস, তুমি তো অনেক বাড়ির বউ দেখেছ, এমন রূপে গুণে আলো করা বউ আর কারো দেখেছ? বলো, তুমি দেখেছ কখনো? আগে আপনার বৌমার সঙ্গে কার তুলনা, ও লক্ষ্যেতে একটা হয়। আর আমার নাতি সদানন্দ, অমর নাতি কারো আছে? গাঁয়ে তো কত ছেলেই রয়েছে, এমন ছেলে কজনের আছে শুনি? ও বিহারি পাল যতই পুজো করুক আর কাঁসর ঘণ্টা বাজাক, আমার সঙ্গে পাল্লা দিতে পারবে? কী যে বলেন, আপনি হাসালেন কর্তাবাবু। আপনার সঙ্গে বিহারি পালের তুলনা? না না, আমি কথার কথা বলছি। কাঁসর ঘণ্টার শব্দ কানে আসে কি না রোজ, তাই কথাটা বললুম। আগে বিহারি পাল কি মানুষ? বিহারি পাল সুদে টাকা খাটায়, সুদখোরকে কখনো কেউ ভক্তি করে? অথচ আপনাকে তো সবাই ভক্তি করে, শ্রদ্ধা করে। কর্তাবাবুর জানতে আগ্রহ হয়, জিজ্ঞেস করেন, ভক্তি শ্রদ্ধা করে না কি আমাকে? তা করে না। আপনার সামনে যেমন শ্রদ্ধা করে, তেমনি আবার আপনার আড়ালেও আপনাকে শ্রদ্ধা করে। আর করবে নাই বা কেন? আপনার মতো মানুষ তো হয় না। লোকে তাও বলে না কি? বলে বই কি। কি বলে? বলি কর্তাবাবুর মতো মানুষ হয় না। কথাটা শুনে কর্তাবাবুর মনটা খুশি হয়। কর্তাবাবু খুশি হলে তা সবাই বুঝতে পারে। তখন তার গোঁফ চোরা একটু কাঁপতে থাকে, চোখ দুটো একটু কুঁচকে যায়। সবাই বুঝতে পারে কর্তাবাবুর কাছে তখন যদি কিছু আর্জি করা যায় তো চটপট মঞ্জুর হয়ে যায়। তখনই সবাই যা চাইবার তা চেয়ে নেয়। কেউ জমি জমা চায়, কেউ টাকা হাওলাত চায়, কেউ বা ঝাড় থেকে দুখানা বাঁশ, আবার কেউ বা নগদ টাকা পয়সা। নাতির বিয়ের পর থেকেই কর্তাবাবুর মেজাজটার মধ্যে যেন বেশ একটা খুশি খুশি ভাব ছিল। ফুলসজ্জার পরদিন যেদিন তিনি শুনলেন যে তাঁর নাতি বউয়ের সঙ্গে এক ঘরে এক বিছানায় রাত কাটিয়েছে, তখন থেকেই একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। তার আসল শত্রু ছিল কালীগঞ্জের বউ, তার জীবনের রাহু। সেই রাহুই যখন চিরকালের মতো বিদায় নিয়েছে, তখন আর কাকে পরোয়া। যখন মানুষের শত্রু থাকে না, তখনই উদার হতে পারে, তখনই তার মুখে হাসি ফোটে, তখন সবাই তার উদারতার প্রশংসা করে। কিন্তু উদার যে হব, তার উপাদান কে দেবে? কে আমার অভাব ঘোচাবে? কে আমার শত্রু নিপাত করবে?
কে আমার মাথা উঁচু করে দেবে? তুমি আমার অভাব ঘোচাও, তুমি আমার শত্রু নিপাত করো, তুমি আমার মাথা উঁচু করো। আমি তখন সৎ হব, সাধু হব, মহৎ হব, দাতা হব, আরও কত কি হব। রেলবাজারের দারোগা টাকা নিয়েছে বটে, তা নিক, ন্যায্য পাওনা নিলে কর্তাবাবুর কোনো আপত্তি নেই, কিন্তু বংশীঢালিরা বড্ড বেশি টাকা নিয়ে ফেলেছে, তাও নিক। বৃহৎ কাজে অমন অপব্যয় একটু হয়েছে, তার জন্য মেজাজ খারাপ করলে কি চলে? তারপর হঠাৎ যেন কাজের কথা মনে পড়ে যেত কর্তাবাবুর। বলতেন, তারপর কি হলো কৈলাস? তারপর পড়ে যাও। একটা অর্ধ সাপ্তাহিক বাংলা খবরের কাগজ কিনতেন কর্তাবাবু। কৈলাস গোমস্তা সেটা অবসর মতো পড়ে পড়ে শোনাতো। কই, থামলে কেন? পড়ে যাও। কৈলাস গোমস্তা ভালো করে পড়তে পারতো না, হোঁচট খেতে খেতে পড়তো। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদে প্রকাশ, বরোদার মহারাজা গাইকোয়াড আজ কলিকাতায় আসিয়া পৌঁছাইতেছেন। কোথাকার কোন গাইকোয়াড? সে কোন দেশ? কে তার মহারাজা? কেনই বা তার নাম গাইকোয়াড তা কৈলাসও যেমন জানত না, কর্তাবাবুও তেমনি জানতেন না। তবু খবরের কাগজে যখন খবরটা বেরিয়েছে, তখন তিনি নিশ্চয়ই কেষ্টবিষ্টু কেউ হবেন। আর মহারাজা মানুষ যখন, নিশ্চয়ই তিনি অনেক টাকার মালিক। অনেক টাকার মালিকদের ওপর কর্তাবাবুর খুব শ্রদ্ধা ছিল বরাবর। কর্তাবাবু বলতেন, আচ্ছা কৈলাস, মহারাজাদের অনেক টাকা আছে, কি বলো? কৈলাস বলতো, আগে তা তো আছেই। কত টাকা থাকতে পারে মহারাজাদের? মহারাজাদের কত টাকা থাকতে পারে তার কোনো আন্দাজ জানা ছিল না কৈলাসের। তবু আন্দাজ করে বলতো, 10-12 লাখ টাকা নিশ্চয়ই। কর্তাবাবু বলতেন, আরে দূর, 10-12 লাখ টাকা কি আবার টাকা? তোমার যেমন বুদ্ধি, আমারই তো 10-12 লাখ টাকার সম্পত্তি আছে। তুমি তো হিসেব জানো, হিসেব করো না। হিসেব অবশ্য শেষ পর্যন্ত করতে হতো না। কৈলাস জানত কর্তাবাবু কত টাকার সম্পত্তির মালিক, কিন্তু মহারাজাদের কাছে কখনো গোমস্তাগিরি করেনি বলে তাদের টাকার অঙ্কটাও আন্দাজ করতে পারত না কৈলাস গোমস্তা। ভেবে ভেবে শেষ পর্যন্ত যখন কোনো ফয়সালা হতো না, তখন অন্য প্রসঙ্গ উঠত। কর্তাবাবু জিজ্ঞেস করতেন, তা সে যাগে, গাইকোয়াড মহারাজ কলকাতায় আসছেনই বা কেন বলো তো? তোমার কি মনে হয় কৈলাস? কৈলাস বলতো, আগে আমি সামান্য লোক, আমি কি করে তা জানবো? তা সামান্য লোক হলেই বা একটু মাথা খাটিয়ে ভাবো না, কেন আসছে মহারাজা? কাগজে কিছু লিখেছে সে সম্বন্ধে? কৈলাস পাঁতি পাঁতি করে খুঁজেও মহারাজার কলকাতায় আসার কোনো হদিশ পেলে না। শুধু মহারাজার আসার খবরটাই ছাপা হয়েছে, কোনো কারণের উল্লেখ নেই কোথাও। কর্তাবাবু খুঁজে খুঁজে অনেক কষ্টে একটা কারণ বার করলেন। বললেন, বুঝলে কৈলাস, আমার মনে হয় মহারাজা আসছে শিকার করতে। এই শিকার? হ্যাঁ, বাঘ শিকার করতে আসছে, বুঝলে। কলকাতার কাছেই তো সুন্দরবন, সুন্দরবনে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তাই শিকার করতে আসছে, বুঝতে পেরেছি। নইলে সেই বরোদা থেকে মহারাজা কলকাতায় আসবেনই বা কেন? তারপর অন্য কি খবর আছে পড়ো। এই রকম করেই দিন কাটত কর্তাবাবুর। সদানন্দের বিয়ের পর থেকেই কর্তাবাবুর মনটা বেশ সরেস ছিল, তাই খবরের কাগজের খবরে বেশি মন দিতেন। কখনো বরোদার গাইকোয়াডের কলকাতায় আসার খবর, কখনো ধান চাল পাটের দর, আবার কখনো বেহারিপালের টাকার গরমের কথা, সব কথাই হতো। হঠাৎ একদিন কৈলাস বললে, কেষ্টনগরের চিঠি এসেছে কর্তাবাবু। চিঠি? কে লিখেছে? বৌমার বাবা? বৌমা আসছে নাকি? আগে হ্যাঁ, শ্রাদ্ধ শান্তি মিটে গেছে তো, এবার আসছেন বৌমা। কথাটা বলতেই মনে পড়ে গেল কর্তাবাবুর। বললেন, কই, তুমি তো কাঞ্চন শেখরাকে ডাকলে না কৈলাস?
আমি যে তোমাকে ডাকতে বলেছিলুম। আগে আমি তো খবর দিয়েছিলুম। তা তবু সে এলো না কেন? তাহলে আবার একবার ডেকে পাঠাও তো। কাঞ্চন স্যাকরাকে শেষ পর্যন্ত একদিন লোক পাঠিয়েই ডেকে আনতে হলো। কাঞ্চন আসতেই কর্তাবাবু খুব একচোট ধমক দিলেন। বললেন, তুমি যে একেবারে লবাপুত্তর হয়ে গেলে হে কাঞ্চন। তোমার বুঝি খুব টাকা হয়েছে? টাকার গরম হয়েছে বুঝি? তা অতই যদি টাকার গরম, তো তুমি এলে কেন হে বাবু? না এলেই পারতে। কাঞ্চন খুব বিনয় করে জানালে যে তার অসুখ হয়েছিল বলেই এতদিন আসতে পারেনি, নইলে আগেই আসতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তবু কিছুতেই কর্তাবাবুর রাগ কমে না। বললেন, তুমি বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে দিয়ে আর জীবনে কখনো গয়না গড়াবো না। যাও, তুমি বেরিয়ে যাও। এইসব কথা যে রাগের কথা তা কাঞ্চন স্যাকরা জানত। শেষকালে বুঝি অনেক অনুনয় বিনয়ের পর কর্তাবাবুর রাগ কমল। বললেন, তুমি আমার গয়না গড়াবে কি না আগে সেই কথা বলে দাও, নইলে বাজারে অন্য স্যাকরা আছে। স্যাকরার অভাব নেই দুনিয়াতে। পয়সা ফেললে অমন তোমার চেয়ে অনেক ভালো ভালো স্যাকরা এসে আমার খোসামত করবে, তা জানো? তারপর একটু কেশে নিয়ে বললেন, তুমি ভেবেছ কি শুনি? তুমি ভেবেছ কি? তুমি কি ভেবেছ তুমি ছাড়া বাড়ির নাতি নাত বউয়ের গয়না গড়াবার লোক পাবে না? শেষকালে একসময় কর্তাবাবু কাঞ্চন স্যাকরাকে ক্ষমা করলেন। শুধু যে ক্ষমা করলেন তাই নয়, আগাম টাকাও দিলেন শখানেক। ওটা বায়না। কাঞ্চন বায়না নিতে চায়নি, তবু কর্তাবাবু টাকাটা দিলেন। বললেন, ওটা তুমি রাখো কাঞ্চন, তুমি গরিব লোক, তুমি টাকা পাবে কোত্থেকে? টাকা না পেলে তোমার চার হবে না। আমার অনেক টাকা আছে বুঝলে, গায়কোয়াড়ের মহারাজাদের মতো টাকা নেই বটে, কিন্তু টাকা আমার অনেক আছে। সোজা কথা, জিনিসটা ভালো আর খাঁটি হওয়া চাই, এটা মনে রেখো। 20 ভরির একটা হার, তার উপর মিনের কাজ করা। লোকে দেখে যেন বলে, হ্যাঁ কর্তাবাবু একটা জিনিসের মতো জিনিস দিয়েছে বটে। বাইরে এসে কাঞ্চন স্যাকরা টাকাগুলো ভালো করে ট্যাঁকে গুঁজে নিলে। কৈলাস গোমস্তা সঙ্গে সঙ্গে আসছিল। কাঞ্চন জিজ্ঞেস করলে, আচ্ছা গোমস্তা মশাই, কার জন্য এই হার গড়ানো হচ্ছে বলুন তো? এ কাকে দেবার জন্য? কর্তাবাবু কাকে হার দেবেন? কৈলাস হাসতে লাগলো। বললে, চৌধুরী মশাইয়ের নাতির জন্য। চৌধুরী মশাইয়ের নাতি? কিন্তু এ তো সবে সেদিন চৌধুরী মশাইয়ের ছেলের বিয়ে হলো, এর মধ্যে নাতি হয়ে গেল তার? এখনো তো 10 মাস হয়নি গো। কৈলাস গোমস্তা আরও হাসতে লাগলো। বললে, নাতি হয়নি, কিন্তু হবে তো একদিন। কাঞ্চন অবাক হয়ে গেল। যে নাতি হয়নি তারই জন্য কর্তাবাবুর এত হাঁক ডাক? একেবারে এই মারে তো সেই মারে, যেন নাতির অন্নপ্রাশন আটকে যাচ্ছে হারের জন্য। কৈলাস গোমস্তা বললে, পাগল হে কাঞ্চন, আজ তো পাগল। নেহাত চাকরি করতে হয় তাই এত কথা শুনি, নইলে আমাকে তো দুবেলাই যাচ্ছে তাই করে বলেন। তুমি ভেবেছ চৌধুরী মশাইয়ের নাতি হবে? হবে না, তুমি দেখে নিও, হবে না। হবে না? হবে না মানে? সেসব পরে তোমাকে বলবো, তুমি এখন যাও। কিন্তু শেষকালে হার নেবেন তো কর্তাবাবু, নইলে আমার মেহনতি যে সার হবে গোমস্তা মশাই। আরে তোমার কি, তুমি মাল দেবে, পয়সা নেবে। চৌধুরী মশাইয়ের নাতি হোক না হোক তোমার কি, তুমি তো মজুরি পেলেই খুশি। কিন্তু নাতি কেন হবে না গোমস্তা মশাই? কৈলাস গোমস্তা তখন বাড়িতে খেতে যাচ্ছিল, তার খিদে পেয়ে গিয়েছিল। সে বললে, আরে তোমার কেবল ওই এক কথা, বলছি সে তোমাকে পরে বলবক্ষণ, আমি আসি। বলে কৈলাস বাড়ির দিকে চলে গেল। কালীগঞ্জের বউ যে একদিন কর্তাবাবুকে নির্বংশ হবার অভিশাপ দিয়ে গিয়েছিল, সেই কথাটা এখন কাউকে না বলাই ভালো, ওটা চাপা থাক। ওটা আর কারো মনে না থাকলেও শুধু কৈলাস গোমস্তারই মনে থাকুক। যে কথাটা মনে করলেও বুকটা কেঁপে ওঠে, সেটা তোমাদের কারো জানার দরকার নেই। 10,000 টাকা মাত্র। 10,000 টাকার খেসারত দেবে কর্তাবাবুর নাতি। সেই খেসারত দেবার বৃত্তান্ত
কাঞ্চন শেখরা নাই বা জানল? তা সত্যি কেষ্টনগর থেকে একদিন বেআই মশাইয়ের চিঠি এসেছিল। শ্রাদ্ধ শান্তি নির্বিঘ্নে চুকে গেছে। তিনি নিজেই নয়নতারাকে নিয়ে নবাবগঞ্জে আসছেন। কিন্তু এই আশা বড় মর্মান্তিক আশা। নিয়ম ছিল মেয়ে সন্তান না হলে বাবা মা কাউকেই বেআই বাড়িতে আসতে নেই। কিন্তু কি করা যাবে? আর কে আছে তার? কার সঙ্গে পাঠাবেন মেয়েকে? নয়নতারা বলেছিল, বাবা, এত তাড়াতাড়ি কেন পাঠাচ্ছ আমাকে? আর কিছুদিন না হয় তোমার কাছে থাকি। আমি চলে গেলে কে তোমার দেখাশোনা করবে? কালীকান্ত ভট্টাচার্য মশাইয়ের কিন্তু অনেক সহ্য ক্ষমতা। পাছে মেয়ের কান্না পায় তাই স্ত্রী বিয়োগের শোকে মেয়ের সামনে নিজেও কোনো দিন কাঁদেননি। মেয়ের সামনে বলেছেন, তাতে কি হয়েছে মা, মানুষ কি চিরকাল বাঁচে? একদিন না একদিন তো তাকে যেতেই হয়। তোমার মাও তাই চলে গেছেন। এও এক অদ্ভুত পরিস্থিতি। কে কাকে সান্ত্বনা দেবে তার ঠিক নেই। মেয়ে বাবার মুখের দিকে চাই আর বাবা চাই মেয়ের মুখের দিকে। তবু যে তিনি যাবার আগে মেয়ের বিয়ে দিয়ে যেতে পেরেছেন, এইটাই তো সান্ত্বনা। নইলে কি হতো বলো? ভট্টাচার্য মশাই বলেন, তুমি আমার জন্য ভেবো না মা, আমার ছাত্ররা রয়েছে, তারাই আমাকে দেখবে। তুমি তোমার শরীরের দিকে একটু দেখো বাবা, তুমি নিজেকে না দেখলে কেউ তোমাকে দেখবে না। সে তোকে বলতে হবে না রে, আমি দেখবি ঠিক চালিয়ে নেব। আমার তো কোনো অসুখ নেই। অসুখ নাই বা থাকলো, অসুখ হতে কতক্ষণ? একদিন মা ছিল তাই তোমাকে দেখেছে, এখন তো আর মা নেই। আর আমাকেও তো তুমি আবার নবাবগঞ্জে পাঠিয়ে দিচ্ছ। আমি আর কিছুদিন থাকলে কি এমন ক্ষতি হতো? আমার কিছু ক্ষতি হতো না মা, কিন্তু তোর। বারে, আমার কি ক্ষতি? না মা, তোর শ্বশুর শাশুড়ি সদানন্দ তারা কি ভাববে বল দেখিনি? হ্যাঁ, আমার জন্য তাদের ভাবতে বয়ে গেছে। আমার কথা যদি তারা এতই ভাবতো তো এতদিনের মধ্যে তারা অন্তত একবার একখানা চিঠি দিত। কই, মার শ্রাদ্ধে তো খবর দিয়েছি, তা তারা কেউ এলো? কথাটার মধ্যে যুক্তি আছে। সত্যিই তো, তারা তো কেউই আসেনি। শুধু মেয়ের মামা শ্বশুরকে পাঠিয়ে দিয়েছিল একবার নামমাত্র, তাও তো আবার নিজের মামা শ্বশুর নয়। ভট্টাচার্য মশাই বললেন, তা তো মা, সদানন্দও তো একবার আসতে পারত। কেন আসবে? কেন আসতে যাবে তারা? সে কি কথা, আসবে না? জ্ঞাতি কুটুমের বিপদে আপদে আসবে না? না, তারা আসবে না। বড়লোক কেন গরিব লোকের বাড়ি আসবে? তুমি তো বড়লোক বলেই তাদের বাড়িতে আমার বিয়ে দিয়েছিলে। আমি খেয়ে পড়ে সুখে থাকবো বলে তোমার লোভ লেগেছিল। এখন এখন দেখলে তো। এসব কথা শুনে ভট্টাচার্য মশাই মনে মনে কষ্ট পেয়েছেন। পাড়ার লোকেরাও কেউ কেউ মন্তব্য বললে, এত বড় একটা কাণ্ড হলো, অথচ জামাই তো কই এলো না। আরে বাপু, জামাই কি আমার বেকার মানুষ যে বললেই হুট করে চলে আসবে? জমিদার মানুষ, কাজকর্ম থাকতে নেই, হয়তো কোর্ট কাছারির দিন পড়েছে, তা জামাই না এলেও মামাকে তো পাঠিয়ে দিয়েছে। কিন্তু বেআই মশাই একবার আসতে পারতেন তা। তোমরা বিশ্ব নিন্দুক, সবাই তোমরা বিশ্ব নিন্দুক হে। বেআই মশাইয়ের কত বড় জমিদারি, কত বড় তালুক তা তোমরা জানো? যদি না জানো তো ওই বিপিন দাঁড়িয়ে রয়েছে, বিপিনকেই জিজ্ঞেস করো না। বিপিন ফুলশয্যার তত্ত্ব নিয়ে গিয়েছিল, ও ডেকে এসেছে। 1000 লোক পাত পেরে কালিয়া পোলাও খেয়ে গিয়েছে। আর নয়নতারাও তো ছিল, ওকেও জিজ্ঞেস করো। ও ও দেখেছে ওর শাশুড়ি কত বড় সীতাহার দিয়েছে, দেখেছ? ওজন করলে অন্তত 200 ভরি হবে। প্রশ্নকর্তারা 200 ভরি ওজনের কথা শুনে অবাক হয়ে যায়। বলে, না না, কি যে বলেন আপনি পণ্ডিত মশাই, 200 ভরির হার কখনো নয়। কখনো নয়? আচ্ছা, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ও নয়ন, নয়ন বলে তখনই পাশের ঘরে চলে যান। একেবারে নয়নতারার সামনে গিয়ে দাঁড়ান। বলেন, হ্যাঁ রে, তোর শাশুড়ি যে হারটা তোকে গায়ে হলুদে দিয়েছিল সেটার ওজন কত রে? 200 ভরি নয়। নিখিলেশ বলে কি না 200 ভরি কখনো হতে পারে না। আমি জানি না। জানি না মানে? তুই সে হার দেখিস নি? তুই আয় না আমার সঙ্গে, একবার বাইরে আয়, ওদের বুঝিয়ে বলবি। আয় তো। নয়নতারা আর পারে না, বলে,
তুমি চুপ করো তো বাবা, আমি বলতে পারবো না। আয় না মা, আয়, একবার এলে তোর ক্ষতিটা কি? নয়নতারা শেষকালে অধৈর্য হয়ে ওঠে, বলে, তুমি যাও তো বাবা, আমি যেতে পারবো না, আমায় আর বিরক্ত করো না তুমি, যাও। বলে নিজের 2 হাতে নিজের মুখটা ঢেকে ফেলে। কিন্তু মুখ ঢাকলেই কি আর মান ঢাকা যায়? যার নিজের মান ঢাকবার দায় পরের ওপর নির্ভরশীল, তার মান অপমানের দামই বা কতটুকুই বা তার দায়িত্ব? কেমন করে বা পরের অপরাধ সে তার মুখের কথা দিয়ে ঢাকবে? একটা পাতলা লজ্জাবস্ত্র দিয়ে যে তার সমস্ত মান সম্ভ্রমের দায়িত্ব নেবার শপথ নিয়েছে, তার পক্ষ নিয়ে কৈফিয়ত দেওয়াটাই তো লজ্জাকর। এ যেন সেই চোরের পক্ষ নিয়ে চোরের মার গলাবাজি। তবু আশ্চর্য, শেষ পর্যন্ত আবার মাথা নিচু করে সেই অপরাধীদের কাছেই কিনা আসতে হয়। মেয়ে মানুষের জীবনে এ বিড়ম্বনার চেয়ে বুঝি বড় বিড়ম্বনা আর কিছু নেই। তাই বাবার সঙ্গে যখন আবার নয়নতারা নবাবগঞ্জে তার শ্বশুরবাড়িতে এসে নামল, তখন কে যেন ঘোমটা দেওয়া নিচু মাথাটাকে আরও নিচু করে দিয়ে তবে অব্যাহতি দিল। আজকের পর্ব এইখানেই শেষ করছি। গল্পপাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর নিজেদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, দয়া করে সাবস্ক্রিপশন করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান। আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক ভিন্নধর্মী গল্প পড়তে উৎসাহ দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।